সন্ধ্যায় ব্যালকনিতে কাপড় শুকাতে দিতে গিয়ে ছেলে বল, মা, আমি চাই এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক। সন্ধ্যায় কাপড় শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। ছেলে এসে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। সে হাত সরাল না। আমিও সরালাম না। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সে বলল, মা, তুমি এই বাড়ির সবকিছু একা একা সামলাও। আমি বললাম, তুই তো আছিস। সে শাড়িটা দড়িতে ঝুলিয়ে দিয়ে বলল, মা, আমি সাহায্য করি ছেলে হিসেবে, কিন্তু আমি চাই আমি তোমার পাশে থাকি স্বামী হিসেবে। আমি থমকে গেলাম। সে আমার দিকে এগিয়ে এসে বলল, এই কাপড়গুলো, এই সংসার, সবকিছু আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই। আমি বললাম, তুই কি বলছিস? সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চাই তুমি আমার স্ত্রী হও। যে ব্যালকনিতে হাওয়া বইছিল, কাপড়গুলো উঠছিল। সে বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব, একসাথে সংসার করব। আমার মন দোলা খেতে লাগল হাওয়ার সাথে। ছেলে, এসব তো হয় না, কাপা গলায় বললাম। সে আরও কাছে এসে বলল, কেন হবে না? আমি তোমাকে খুশি রাখব, যত্ন করব। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে, কিন্তু তার প্রেমের সূর্য আমার মনে উদিত হচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রাধিকা দাস। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাজীব আর পুষ্পা। রাজীব 18 বছর বয়সী, কলেজে পড়ে। পুষ্পা 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার স্বামী সুদীপ ব্যবসার কাজে প্রায় বাইরে থাকে। এই 6 মাস ধরে সে দিল্লিতে একটা নতুন প্রকল্পে কাজ করছে। ফলে বাড়িতে আমি একাই সব সামলাতে হয়। রাজীব ছেলেটা অবশ্য অনেক সাহায্য করে। বাজার করে, ছোট বোনের স্কুলের খোঁজখবর রাখে। এই ঘটনাটা ঘটল গত সপ্তাহে। সন্ধ্যাবেলা আমি কাপড়গুলো শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। রাজীব এসে সাহায্য করতে লাগল। এমন সময় হঠাৎ করে প্রতিবেশীর বাড়ি থেকে আওয়াজ এলো, চোর, চোর। আমি আর রাজীব দুজনেই ভয় পেয়ে গেলাম। রাজীব বলল, মা, মনে হয় কাকুর বাড়িতে চুরি হচ্ছে গি। আমি বললাম, পুলিশে খবর দেওয়া উচিত। কিন্তু রাজীব বলল, আগে দেখি কি হচ্ছে। মা, তুমি এই কাপড়গুলো নিয়ে ভিতরে চলে যাও। আমি গিয়ে দেখে আসি। আমি তাকে একা যেতে দিতে চাইলাম না। বললাম, না রে, তুই যাবি না, বিপদ হতে পারে কি। কিন্তু রাজীব জোর করল, মা, আমি তো এখন বড় হয়ে গেছি, তুমি চিন্তা করো না, আমি কাকুদের বাড়ির দেয়ালের উপাস থেকে দেখে আসব। এই বলে সে চলে গেল। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। পুষ্পা তখন পড়ার ঘরে বসে হোমওয়ার্ক করছিল। আমি তার কাছে গিয়ে বললাম, মা, পুষ্পা দাদা গেছে পাশের বাড়িতে, তুই এখানে বসে থাক, আমি ব্যালকনি থেকে দেখছি। পুষ্পা বলল, মা, কি হয়েছে? তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন? আমি বললাম, কিছু না মা, তুই পড়াশোনা করবু। ব্যালকনিতে গিয়ে দেখি রাজীব পাশের বাড়ির দেয়ালের কাছে দাঁড়িয়ে কিছু দেখার চেষ্টা করছে। হঠাৎ সেখান থেকে একটা লোক দৌড়ে পালিয়ে গেল। রাজীব সেই লোকের পিছনে দৌড়াল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। রাজীব বলে চিৎকার করলাম। কিন্তু সে তো অনেক দূরে চলে গেছে। প্রতিবেশী চৌধুরী কাকু তখন বাইরে এসেছেন। তিনি আমাকে দেখে বললেন, রাধিকা, তোমার ছেলে এদিকে এসেছিল। একটা চোর ছিল আমার বাড়িতে। রাজীব সেই চোরের পিছনে দৌড়ে গেছে। আমি বললাম, কাকু, রাজীব কোন দিকে গেল? ওই যে রেল স্টেশনের দিকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। পুষ্পাকে বললাম, মা, তুই বাড়িতে থাক, দরজা বন্ধ করে রাখিস, আমি এখনই আসছি। পুষ্পা কান্না শুরু করল, মা, তুমি কোথায় যাচ্ছ? আমি একা ভয় পাচ্ছি। আমি তাকে বুকে জড়িয়ে ধরে বললাম, কিছু হবে না মা, তোর দাদাকে খুঁজে আনতে যাচ্ছি, তুই ভয় পেজো না। চৌধুরী কাকু বললেন, আমিও তোমার সাথে যাব। এই অন্ধকারে তুমি একা যেও না। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। রেলস্টেশনের দিকে যেতে যেতে চৌধুরী কাকু বললেন, চোরটা আমার বাড়ির জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকেছিল। আমি তখন টিভি দেখছিলাম। আওয়াজ শুনে গিয়ে দেখি একটা লোক আমার স্ত্রীর গহনার বাক্স নিয়ে পালানোর চেষ্টা করছে। আমি বললাম, তারপর? আমি চিৎকার করে উঠলাম।
লোকটা তখন বাক্স ফেলে দিয়ে জানালা দিয়েই পালিয়ে গেল। সেই সময় তোমার রাজীব এসে পড়ল। আমরা রেল স্টেশনের কাছে পৌঁছে দেখি রাজীব সেখানে নেই। আমি খুব চিন্তিত হয়ে পড়লাম। চৌধুরী কাকু বললেন, চল পুলিশ স্টেশনে যাই, ওরা খোঁজ করবে গু। কিন্তু ঠিক সেই সময় রাজীবকে দেখতে পেলাম। সে একটা পুলিশের সাথে হেঁটে আসছে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। মা, ভয় পেও না, আমি ঠিক আছি, রাজীব বলল। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটি চোরটাকে ধরতে সাহায্য করেছে। ওই যে দেখুন, ওটাই সেই চোর গ। দূরে দেখলাম কয়েকজন পুলিশ একটা লোককে নিয়ে আসছে। রাজীব আমাকে বলল, মা, চোরটা রেল স্টেশনের কাছে একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়েছিল। আমি পুলিশকে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছি। চৌধুরী কাকু খুশি হয়ে বললেন, বাহ রাজীব, তুমি তো সত্যিকারের একজন বীর। পুলিশ সাহেব বললেন, এই ছেলেটা খুবই সাহসী। তবে পরবর্তীতে এরকম পরিস্থিতিতে প্রথমে আমাদের জানানো উচিত কে। আমি রাজীবকে বললাম, তুই তো আমার চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছিলি। আমি কত ভয় পেয়েছিলাম। রাজীব বলল, মা, আমি জানতাম তুমি চিন্তিত হবে। কিন্তু চোরটাকে পালিয়ে যেতে দিতে পারতাম না গে। বাড়ি ফেরার পথে চৌধুরী কাকু বলতে লাগলেন, রাধিকা, তোমার ছেলে সত্যিই খুব ভালো। তুমি তার জন্য গর্ব করতে পারো। বাড়িতে পৌঁছে দেখি পুষ্পা জানালার কাছে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের দেখে সে দৌড়ে এসে রাজীবকে জড়িয়ে ধরল। দাদা, তুমি কোথায় গিয়েছিলে? আমি কত ভয় পেয়েছি। রাজীব তার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু হয়নি পুষ্পা, এখন আমি এসে গেছি গু। সেদিন রাতে খাওয়ার সময় রাজীব বলল, মা, আমি ভাবছিলাম, বাবা এত দূরে থাকে, তুমি একা সব সামলাতে হয়। আমি তোমার আরও বেশি সাহায্য করব। আমি বললাম, তুই তো ইতিমধ্যেই অনেক সাহায্য করিস গু। না মা, আমি বলতে চাইছি, এই সংসারের সব দায়িত্ব আমি তোমার সাথে ভাগ করে নিব। তুমি আর একা নও। এই কথা শুনে আমার মনে একটু আশ্চর্য লাগল। ছেলেটা এত বড় হয়ে গেছে, সত্যিই সে এখন একটা পরিবারের দায়িত্ব নিতে পারে। পুষ্পা বলল, দাদা, তুমি তো আজকে একটা চোর ধরেছ। আমার দাদা একটা হিরো। রাজীব হেসে বলল, হিরো না পুষ্পা, আমি শুধু যেটা ঠিক মনে করেছি সেটাই করেছি গি। রাতে শোয়ার আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আজকের ঘটনা থেকে আমি বুঝলাম যে এই বাড়ির, এই পরিবারের নিরাপত্তার দায়িত্ব এখন আমারও। বাবা না থাকলে আমিই তো এই বাড়ির পুরুষ গ। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, হ্যাঁ রে, তুই এখন বড় হয়ে গেছিস। পরদিন সকালে উঠে দেখি রাজীব ইতিমধ্যে উঠে পড়েছে। সে রান্নাঘরে গিয়ে চা করছে। মা, তুমি আর ঘুমাও, আমি চা বানিয়ে দিচ্ছি গু। আমি বললাম, না রে, আমি উঠে পড়েছি, তুই কলেজের জন্য তৈরি হোক। মা, আজকে আমার ক্লাস নেই, ছুটির দিন খু। সেই দিনটা রাজীব পুরো সময় বাড়িতে কাটাল। সকালে বাজার করল, দুপুরে পুষ্পার সাথে খেল, বিকেলে তার পড়াশোনায় সাহায্য করল। সন্ধ্যায় আবার আমরা ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। একটা শাড়ি ধরতে গিয়ে আমাদের হাত স্পর্শ হল। হঠাৎ রাজীব বলল, মা, কাল রাতে আমার একটা স্বপ্ন হয়েছিল। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম আমি একটা বড় বাড়িতে থাকি। সেই বাড়িতে তুমি আছো, পুষ্পা আছে, আর আছে আমার একটা স্ত্রী গো। আমি হেসে বললাম, বিয়ের কথা ভাবতে শুরু করেছিস নাকি? রাজীব একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ মা, আমি ভাবি যে আমি বিয়ে করার পর আমার স্ত্রী এই বাড়িতে এসে আমাদের সাথে থাকবে। তখন তুমি আর একা থাকবে না গি। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি ভাবলাম, ছেলে একদিন বিয়ে করে অন্য বাড়িতে চলে যাবে, তখন আমি সত্যিই একা হয়ে যাব। রাজীব আমার মুখের অভিব্যক্তি দেখে বলল, মা, তুমি কি ভাবছ? আমি বললাম, কিছু না রে, তোর বিয়ের কথা শুনে একটু অন্যরকম লাগল গু। কেন মা? তুমি তো খুশি হওয়ার কথা, তোর একটা পুত্রবধূ আসবে। হ্যাঁ রে, সেটাই। কিন্তু রাজীব বলল, মা, তুমি কিন্তু ভুল ভাবছ। আমি বিয়ে করার পর এই বাড়ি ছেড়ে যাব না। আমার স্ত্রী এই বাড়িতে এসে থাকবে, আমরা সবাই একসাথে থাকব। এই কথা শুনে আমার মনটা একটু হালকা হল। কিন্তু মা, এখনো অনেক সময় আছে, আমি এখন শুধু তোমার যত্ন নিতে চাই। সেই রাতে খাওয়ার পর আমরা সবাই টিভি দেখছিলাম। একটা পারিবারিক সিরিয়াল চলছিল। সেখানে একটা মা আর তার ছেলের মধ্যে খুব ভালো বন্ধুত্ব দেখাচ্ছিল। পুষ্পা বলল, দেখ দাদা, এই মা ছেলে কত ভালো বন্ধু। রাজীব বলল, হ্যাঁ, আমি আর মাও তো এরকমই, তাই না মা?
আমি বললাম, হ্যাঁ রে। টিভিতে দেখাচ্ছিল যে সেই ছেলেটি তার মায়ের জন্য খুব যত্নশীল। সে তার মায়ের সব কাজে সাহায্য করে, তার সাথে সব সময় কাটায়। রাজীব বলল, মা, আমি চাই আমরাও এরকম। আমি তোমার সব কাজে সাহায্য করব। পুষ্পা হাসতে হাসতে বলল, দাদা, তুমি তো এমনিতেই মায়ের অনেক সাহায্য করগু, কিন্তু আমি আরও বেশি করতে পারি গু। সেই রাতে ঘুমানোর আগে আমি রাজীবকে বললাম, তুই এত বেশি আমার জন্য চিন্তা কর কেন? রাজীব বলল, মা, তুমি তো আমাদের জন্য সব কিছু কর। বাবা নেই, তুমি একা সব সামলাও। আমি তোমার কষ্ট দেখতে পারি না গি। আমি তার মাথায় হাত রেখে বললাম, তুই খুব ভালো ছেলে রে গি। মা, আমার একটা প্রশ্ন আছে গি। বল। তুমি কি কখনো একা একা কান্না কর? এই প্রশ্ন শুনে আমি চমকে উঠলাম। আসলে সত্যিই কখনো কখনো যখন খুব কষ্ট হয়, আমি একা একা কান্না করি। কেন এমন প্রশ্ন করছিস? কারণ কয়েকবার রাতে আমি তোমার কান্নার আওয়াজ শুনেছি গি। আমি বললাম, না রে, তুই ভুল শুনেছিস গু। কিন্তু রাজীব বলল, মা, তুমি যদি কখনো কান্না পাও, তাহলে আমার কাছে এসো। আমি তোমার সাথে থাকবো। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, ছেলেটা সত্যিই কত বুদ্ধিমান আর ভালোবাসার। পরের কয়েকটা দিন রাজীব আমার খুব কাছে থাকতে লাগল। সকালে উঠেই সে আমার খোঁজ নিত। রাতে ঘুমানোর আগে আমার সাথে কথা বলত। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে রান্না করছিলাম। রাজীব এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করব। তুই পারবি? হ্যাঁ, আমি শিখতে চাই। আমিও তো রান্না জানা উচিত। সে সত্যিই খুব মনোযোগ দিয়ে রান্না শিখতে লাগল। আমি তাকে সবকিছু শেখাতে লাগলাম। মা, আমি চাই আমি এই বাড়ির সব কাজ জানি। তাহলে তুমি অসুস্থ হলে বা কোনো সমস্যা হলে আমি সব সামলাতে পারব গু। আমি খুশি হয়ে বললাম, তুই সত্যিই একটা ভালো ছেলে গু। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। রাজীব ইতিমধ্যে অনেক কাজ শিখে গেছে। সে রান্না করতে পারে, কাপড় কাচতে পারে, ঘর পরিষ্কার করতে পারে। একদিন আমার একটু জ্বর এলো। রাজীব সারাদিন আমার সেবা করল। সে আমার জন্য খাবার বানাল, ওষুধ দিল, আমার পাশে বসে থাকল। পুষ্পা স্কুল থেকে এসে বলল, দাদা, তুমি তো এক্কেবারে একজন নার্সের মতো মায়ের সেবা করছ। রাজীব হেসে বলল, মা অসুস্থ থাকলে আমি কি করে চুপচাপ থাকতে পারি? সেদিন রাতে আমার জ্বর আরও বেড়ে গেল। রাজীব সারারাত আমার পাশে জেগে থাকল। বারবার আমার কপালে হাত দিয়ে দেখছিল। মা, তোমার খুব জ্বর, ডাক্তার ডাকব? আমি বললাম, না রে, সকাল পর্যন্ত অপেক্ষা করি। তুই ঘুমিয়ে পড়গো। কিন্তু রাজীব বলল, আমি তোমার পাশেই থাকব। তুমি ঘুমাও। সারারাত সে আমার পাশে চেয়ারে বসে থাকল। কখনো আমার কপালে ভেজা কাপড় রাখছিল, কখনো পানি খাওয়াচ্ছিল। সকালে উঠে দেখি আমার জ্বর অনেকটা কমে গেছে। রাজীব তখনও জেগে আছে। তুই সারারাত ঘুমাসনি? মা, তুমি অসুস্থ। আমি কি করে ঘুমাতে পারি? আমার চোখ ভিজে এলো। এমন একটা ছেলে পেয়েছি যে আমার জন্য রাতে ঘুমায় না। দুপুরের দিকে আমি অনেক ভালো হয়ে গেলাম। রাজীব তখন একটু ঘুমিয়ে নিল। পুষ্পা আমার কাছে এসে বলল, মা, দাদা তোমার জন্য সারারাত জেগেছিল। সে তোমাকে কত ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ মা, তোর দাদা খুব ভালো। সন্ধ্যায় রাজীব উঠে আমার কাছে এলো। মা, তুমি কেমন লাগছে এখন? অনেক ভালো। তোর যত্নে আমি সুস্থ হয়ে গেছি গু। রাজীব বলল, মা, আমি একটা কথা বলবো। বল। আমি ভাবছিলাম, আমি যদি এই বাড়িতেই থেকে যাই। মানে বিয়ে করার পরও? আমি অবাক হয়ে বললাম, কেন রে? কারণ তুমি একা থাকবে। বাবা তো বেশিরভাগ সময় বাইরে থাকে। পুষ্পাও একদিন বিয়ে করে চলে যাবে। তখন তুমি একেবারে একা হয়ে যাবে গু। আমি বললাম, এসব নিয়ে তুই এখনই চিন্তা করিস না গু। কিন্তু রাজীব বলল, না মা, আমি এখনই ঠিক করে রাখতে চাই। আমি এই বাড়িতেই থাকব। আমার স্ত্রী এখানে এসে থাকবে। আমরা সবাই একসাথে একটা বড় পরিবার হয়ে থাকব। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। আসলে আমি সত্যিই ভয় পেতাম যে ছেলে বড় হয়ে আমাকে ছেড়ে চলে যাবে। কিন্তু তোর স্ত্রী রাজি হবে? আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার মাকে ভালোবাসবে, যে এই বাড়িতে এসে খুশিতে থাকবে গি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। তুই সত্যিই একটা ভালো ছেলে গি। সেই রাতে খাওয়ার সময় পুষ্পা বলল, দাদা, তুমি আমাদের সাথেই থাকবে? চলে যাবে না? রাজীব বলল, না পুষ্পা, আমি কোথাও যাব না।
আমি এই বাড়িতেই থাকব। তাহলে তো খুব ভালো। আমরা সবাই একসাথে থাকব। খাওয়ার পর আমরা বারান্দায় বসে গল্প করছিলাম। রাজীব বলল, মা, আমি একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? আমি চাই এই বাড়িটা আরও সুন্দর করে সাজাতে। নতুন ফার্নিচার আনব, দেয়ালে সুন্দর পেইন্টিং লাগাবগু। পুষ্পা হাততালি দিয়ে বলল, বাহ দাদা! তাহলে আমাদের বাড়ি একেবারে রাজবাড়ির মতো হয়ে যাবে। আমি বললাম, এত টাকা কোথায় পাবি? রাজীব বলল, আমি পার্ট টাইম কাজ করব। কলেজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করব। আমি বললাম, তোর পড়াশোনার ক্ষতি হবে না তো? না মা, আমি সব সামলাতে পারব। সত্যিই পরের সপ্তাহ থেকে রাজীব কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়ানো শুরু করল। সন্ধ্যায় 2 ঘণ্টা সে টিউশনি করত। প্রথম মাসেই সে বেশ ভালো টাকা আয় করল। সেই টাকা দিয়ে সে বাড়ির জন্য কিছু জিনিস কিন। একদিন সে বাজার থেকে সুন্দর একটা ফুলদানি নিয়ে এলো। মা, এটা কেমন লাগছে? আমি বললাম, খুব সুন্দর। কিন্তু এত দামি জিনিস কেনার কি দরকার? মা, আমি চাই আমাদের বাড়ি সুন্দর হোক। যখন কেউ আসবে তখন যেন বলে, বাহ, কি সুন্দর বাড়ি। পুষ্পা বলল, দাদা ঠিকই বলেছে। আমাদের বাড়ি এখন আগের চেয়ে অনেক সুন্দর লাগছে গিউ। সত্যি রাজীব একটু একটু করে বাড়িটা খুব সুন্দর করে সাজাচ্ছিল। এক সন্ধ্যায় আমরা বারান্দায় বসে আছি। হঠাৎ রাজীব বলল, মা, আমার কলেজে একটা মেয়ে আছে গিউ। আমি চমকে উঠলাম। মানে? মানে? সে আমার সাথে ভালো ব্যবহার করে। আমিও তাকে পছন্দ করি গি। পুষ্পা হেসে বলল, দাদার গার্লফ্রেন্ড? রাজীব লজ্জা পেয়ে বলল, চুপ কর পুষ্পাগু। আমি বললাম, তার নাম কি? প্রিয়াঙ্কা। সে আমার সাথেই পড়ে গু। কেমন মেজে? খুব ভালো। সে খুব পড়াশোনা করে। আর পরিবারকে খুব ভালোবাসে উ। আমি বললাম, তুই তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়েছিস? এখনো না। কিন্তু আমি চাই তুমি তার সাথে দেখা করগু। এই কথা শুনে আমার মনে একটু খারাপ লাগল। আমি ভাবলাম, এখনই তো ছেলের মনে অন্য মেয়ের জায়গা হয়ে গেল। রাজীব আমার মুখের অভিব্যক্তি দেখে বলল, মা, তুমি চিন্তিত হচ্ছ কেন? আমি তো বলেছি আমি এই বাড়িতেই থাকব। আমি বললাম, না রে, আমি চিন্তিত নই গু। মা, প্রিয়াঙ্কা খুব ভালো মেয়ে। সে তোমাকে খুব ভালোবাসবে উ। পুষ্পা বলল, দাদা, তুমি তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে? হ্যাঁ, একদিন নিয়ে আসব। সেই রাতে আমার ঘুম আসছিল না। আমি ভাবছিলাম রাজীবের বিয়ের কথা। সত্যি একদিন সে বিয়ে করবে। তখন তার স্ত্রী এই বাড়িতে আসবে। পরদিন সকালে রাজীব আমার কাছে এসে বলল, মা, তুমি কি রাতে ঘুমাতে পারনি? কেন এমন মনে হচ্ছে? তোমার চোখ লাল হয়ে আছে কি? আমি বললাম, কিছু না, একটু মাথাব্যথা ছিল উ। রাজীব বলল, মা, তুমি প্রিয়াঙ্কার কথা নিয়ে চিন্তিত হচ্ছ? আমি বললাম, না রেহি। কিন্তু রাজীব বলল, মা, আমি জানি তুমি চিন্তিত। কিন্তু তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। প্রিয়াঙ্কা এলেও সেই ভালোবাসা কমবে না গে। এই কথা শুনে আমার মনটা একটু হালকা হলো। মা, আমি চাই তুমি প্রিয়াঙ্কার সাথে দেখা কর। তাহলে তুমি বুঝবে যে সে কত ভালো মেয়ে কি। আমি বললাম, ঠিক আছে, তুই ওকে একদিন বাড়িতে নিয়ে আয় উ। সেই সপ্তাহের শুক্রবার রাজীব প্রিয়াঙ্কাকে বাড়িতে নিয়ে এলো। মেয়েটা সত্যিই খুব সুন্দর আর ভদ্র। সে আমাকে দেখে প্রণাম করল। বলল, আন্টি, আমি প্রিয়াঙ্কা গি। আমি তাকে বসতে দিলাম। চা নাস্তা দিলাম। পুষ্পা তার সাথে খুব ভাব করে ফেল। সে বলল, দিদি, তুমি খুব সুন্দর। প্রিয়াঙ্কা হেসে বলল, তুমিও খুব সুন্দর পুষ্পাগু। আমি প্রিয়াঙ্কাকে কিছু প্রশ্ন করলাম। তার পড়াশোনার কথা, পরিবারের কথা জানতে চাইলাম। সে খুব ভালো করে সব উত্তর দিল। আমি বুঝতে পারলাম যে মেয়েটা সত্যিই ভালো। প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর রাজীব আমাকে জিজ্ঞেস করল, মা, কেমন লাগল প্রিয়াঙ্কাকে? আমি বললাম, ভালো মেয়ে। তোর পছন্দ ভালো উ। রাজীব খুশি হয়ে বলল, তাহলে তুমি আমাদের বিয়েতে রাজি? আমি বললাম, তুমি যখন বর হয়ে যাবে তখন দেখা যাবে উ। সেই রাত থেকে রাজীব আরও বেশি করে আমার যত্ন নিতে লাগল। মনে হচ্ছিল যেন সে প্রমাণ করতে চায় যে প্রিয়াঙ্কা এলেও আমার জন্য তার ভালোবাসা কমবে না। একদিন সন্ধ্যায় আমরা আবার ব্যালকনিতে কাপড় শুকাতে গেলাম। রাজীব আমাকে সাহায্য করতে লাগল। মা, আমি তোমাকে একটা কথা বলবো। বল উ। প্রিয়াঙ্কা বলেছে যে সে তোমাকে খুব পছন্দ করেছে। সে বলেছে যে তুমি তার মায়ের মতো উ। আমি বললাম, সে ভালো মেয়ে কি।
মা, সে আরও বলেছে যে বিয়ের পর সে তোমার সব কাজে সাহায্য করবে। তোমাকে কখনো একা রাখবে না গি। এই কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেল। রাজীব বলল, মা, আমরা একসাথে এই বাড়ি সাজাব। তুমি, আমি, প্রিয়াঙ্কা আর পুষ্পা। আমাদের একটা সুখের পরিবার হবে। আমি বললাম, হ্যাঁ রে। মা, আর একটা কথা। আমি আর প্রিয়াঙ্কা ঠিক করেছি যে আমাদের বাচ্চারা তোমাকে দাদি না বলে মা বলবে। কারণ তুমিই তো তাদের আসল মা হবে গু। এই কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি ভাবলাম, এমন একটা ছেলে পেয়েছি যে আমাকে কখনো একা রাখবে না। সূর্য ডুবে যাচ্ছিল আকাশে। আমি আর রাজীব কাপড় শুকিয়ে ভিতরে আসলাম। সেই রাতে ঘুমানোর আগে রাজীব আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে প্রতিজ্ঞা করছি যে আমি সারা জীবন তোমার যত্ন নেব। তোমাকে কখনো একা রাখব না গি। আমি তার কপালে চুমু দিয়ে বললাম, তুই আমার সবচেয়ে বড় সম্পদ। এভাবেই আমার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। রাজীব আর প্রিয়াঙ্কার সাথে আমি একটা সুখের স্বপ্ন দেখতে লাগলাম, যেখানে আমি একা নই, যেখানে আমার চারপাশে ভালোবাসা আর যত্ন। তারপর একদিন সুদীপ দিল্লি থেকে ফিরে এলো। সে রাজীবের পরিবর্তন দেখে খুব খুশি হলো। রাজীব, তুই তো অনেক বুদ্ধিমান হয়ে গেছিস। মায়ের এত যত্ন নিচ্ছিস। রাজীব বলল, বাবা, মা আমাদের সবার জন্য কত কষ্ট করে। আমি তার সেই কষ্ট কমাতে চাই। সুদীপ আমাকে বলল, রাধিকা, আমাদের ছেলে সত্যিই বড় হয়ে গেছে গি। আমি বললাম, হ্যাঁ, সে এখন একজন দায়িত্বশীল মানুষ গো। সুদীপ রাজীবের প্রিয়াঙ্কার কথা শুনে খুব খুশি হল। সে বলল, মেয়েটাকে আমিও দেখব। পরের সপ্তাহে প্রিয়াঙ্কা আবার এলো। এবার তার বাবা মাও এসেছিল। আমরা সবাই মিলে তাদের সাথে দেখা করলাম। প্রিয়াঙ্কার বাবা মা খুব ভালো মানুষ। তারাও চায় যে প্রিয়াঙ্কা আমাদের বাড়িতে এসে থাকুক। প্রিয়াঙ্কার মা আমাকে বলল, আপনার ছেলে খুব ভালো। প্রিয়াঙ্কা তার কথা সব সময় বলে গু। আমি বললাম, আপনার মেয়েও খুব ভালো। সেদিন সবাই মিলে ঠিক করলাম যে রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে আগামী বছর হবে। সেই রাতে রাজীব আমার কাছে এসে বলল, মা, এখন তুমি খুশি? আমি বললাম, হ্যাঁ রে, খুব খুশি গু। মা, আমি জানি তুমি প্রথমে একটু চিন্তিত ছিলে, কিন্তু এখন তুমি দেখছো যে আমার বিয়ে হলেও আমি তোমার থেকে দূরে যাব না গে। আমি তার হাত ধরে বললাম, তুই সত্যিই একটা ভালো ছেলে। আমি তোর জন্য গর্ব করি গু। মা, আগামী বছর প্রিয়াঙ্কা এই বাড়িতে এসে থাকবে। তখন তোমার একটা মেয়ে হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমি তার অপেক্ষায় আছি। এভাবেই আমার জীবনের একটা সুন্দর পর্ব শুরু হলো, যেখানে আমি আর একা নই, যেখানে আমার চারপাশে পরিবার, ভালোবাসা আর যত্ন। আর রাজীব, সে এখনও প্রতিদিন আমার যত্ন নেয়া। প্রিয়াঙ্কার সাথে পরিচয়ের পরেও সে আমার জন্য সময় কাটায়, আমার সাথে কথা বলে, আমার সব কাজে সাহায্য করে। আমি বুঝে গেছি যে রাজীব যখন বলেছিল এই সংসারের কাপড়গুলো আমাদের দুজনের হোক, তার মানে ছিল সে চায় এই পরিবারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে। সে চেয়েছিল আমাকে একা রাখতে নয়, বরং আমার পাশে একজন দায়িত্বশীল ছেলে হিসেবে থাকতে। আর আজ যখন আমি এই গল্পটা বলছি, তখন রাজীব আর প্রিয়াঙ্কার বিয়ে হয়ে গেছে। প্রিয়াঙ্কা এই বাড়িতে এসেছে। সে সত্যিই আমার মেয়ের মতো। আর এইভাবেই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয়েছিল একটি সন্ধ্যায়, ব্যালকনিতে, কাপড় শুকানোর সময়, যখন আমার ছেলে আমাকে বলেছিল যে সে এই সংসারের সব দায়িত্ব আমার সাথে ভাগ করে নিতে চায়। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকতো একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে, কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী।
একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হলো, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা গু। তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে, আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে কি? তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হলো। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেঁপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সব কিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন।
তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা, আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগতো তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগতো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি, তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, তানিয়া বলল। আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব, তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হলো। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনো সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল।
সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাবো। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দ্বাদশ অধ্যায়, পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল, হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনো অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হলো। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সব সময় প্রথম হয়।
কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত, মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত, বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা, বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে, তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো, ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোলো, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে।
রূপা ডাক্তার হতে চায় আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি গু। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। MBBS পাস করে ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি, ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হলো। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। 20 অধ্যায়, 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে 3 প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুবু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে, কিন্তু লেখার হাত এখনো অক্ষুণ্ণ। সে এখনো প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল।
অবশেষে সেই দিন এলো। তারা একটা 3 তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে। কি 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হলো, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি, নতুন প্রজন্ম ঠিক পথে আছে। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনো তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টের সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনো লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছো, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা। কি নাম দিল? বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল, কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল।
তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হলো। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হলো। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম। আমিও কি পারবো? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছো? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসল, চোখে পানি কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনের স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।